ইউরোপের সবচেয়ে শক্তিশালী শাসক, একই সাথে মিলিটারি কমান্ডার নেপোলিয়ন বোনাপার্ট। তার জীবন কাহিনীটা যদি আমরা একটু সামারাইজ করি, তবে একটি ছোট্ট আইল্যান্ডে তার জন্ম হয় এবং সেখান থেকে ফ্রান্সের মতো একটি বড় দেশের রাজা হন। এরপর সে ফ্রান্সকে একটি শক্তিশালী দেশে রূপান্তর করে এবং এরপর ধীরে ধীরে সে আগ্রাসী হয়ে ওঠে এবং পরবর্তীতে এই আগ্রাসী মনোভাবের কারণেই ইউরোপের সবচেয়ে শক্তিশালী শাসকের পতন হয়। এখন প্রশ্ন হলো যে অন্য একটি দেশে জন্মেও কী করে নেপোলিয়ন ফ্রান্সের শাসক হলেন এবং কিভাবে পরবর্তীতে সে আগ্রাসী হয়ে উঠলেন এবং কিভাবে পরবর্তীতে এই শক্তিশালী শাসকের পতন হলো। আসুন এসব বিষয় বোঝার চেষ্টা করি আজকের ভিডিওতে। নেপোলিয়নের জন্ম 15 অগস্ট 1769-এ কর্সিকা নামক আইল্যান্ডে এবং 1769-এর দিকে এই কর্সিকা আইল্যান্ডটি ফ্রান্সের উপনিবেশ ছিল এবং এর কারণে ফ্রান্সের রাজারা এই কর্সিকা আইল্যান্ডের মানুষের উপর অনেক নির্যাতন অত্যাচার চালাতো এবং কর্সিকা আইল্যান্ডের যে রাজা ছিল তাকেও বন্দী করা হয়েছিল এবং এই কারণে কর্সিকার সাধারণ মানুষ ফ্রান্সকে ঘৃণা করা শুরু করে। কিন্তু নেপোলিয়নের বাবা ছিল বিপরীত, সে ফ্রান্সের রাজাদের অনুগত ছিল এবং এর কারণে তাকে কর্সিকা আইল্যান্ডের রিপ্রেজেন্টেটিভ ঘোষণা করা হয়। কিন্তু এইসব বিষয় আবার নেপোলিয়নের একদমই পছন্দ ছিল না। তবুও এর জন্যই নেপোলিয়নের অ্যাডমিশন ফ্রান্সের মিলিটারি কলেজে হতে পেরেছিল। কিন্তু নেপোলিয়ন এতে খুব বেশি খুশি ছিল না, কারণ তার স্বপ্ন ছিল যে সে কর্সিকাকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চায়। স্কুলের পড়াশোনা শেষ করে নেপোলিয়ন ফ্রান্সের মিলিটারি একাডেমিতে ভর্তি হয় এবং সেখান থেকে গ্র্যাজুয়েট কমপ্লিট করার পর তাকে ফ্রান্সের মিলিটারি আর্টিলারিতে সেকেন্ড ইনচার্জ বানানো হয়। এরপর 1789 সালের ফ্রেঞ্চ রেভলিউশন হয় এবং এর কারণে কর্সিকার যে রাজা ছিল তাকে মুক্তি দেওয়া হয় এবং সে পুনরায় কর্সিকার ক্ষমতায় যান। কিন্তু নেপোলিয়নের বাবার বিশ্বাসঘাতকতার কারণে তাদের কর্সিকা থেকে বের করে দেওয়া হয় এবং তারা ফ্রান্সে শিফট হয়ে যায়। 1793 সালে একটি পলিটিক্যাল গ্রুপ যার নাম ছিল জ্যাকোবিন, সেটি ফ্রান্সের সরকার গঠন করে এবং নেপোলিয়ন এই সরকারের আন্ডারে কিছু লেখালেখি করে, যার কারণে সে এই সরকারের কাছের লোক হয়ে যায়। সেপ্টেম্বর 1793 সালে ব্রিটিশদের সাথে ফ্রান্সের একটি যুদ্ধ হয় এবং এই যুদ্ধে ফ্রান্সের দিক থেকে লিড দিয়েছিলেন নেপোলিয়ন এবং তার মাস্টার প্ল্যানের জন্য ফ্রান্স এই যুদ্ধে উইন হয়, যার কারণে নেপোলিয়নকে ব্রিগেডিয়ার জেনারেলের পদ দেওয়া হয়। কিন্তু অবাক করা বিষয়টি হলো সেই সময় তার বয়স ছিল মাত্র 24। পুরো ফ্রান্সে তখন সিভিল ওয়ার চলছিল এবং এর কারণে সরকারের পক্ষ থেকে বিভিন্ন স্টেপ গ্রহণ করা হয়, যেমন জনগণকে ভোটাধিকার দেওয়া হয়, মেয়েদেরকে এডুকেশনের ব্যবস্থা করা হয় এবং যে চার্জগুলো ছিল সেগুলো সরকারের আওতায় নেওয়া হয়। এত কিছু করার পরেও 1794 সালে সরকারের বিরুদ্ধে একটি আন্দোলন শুরু হয় এবং এই রাজনৈতিক দলের পতন ঘটে। যেহেতু নেপোলিয়ন এই দলের ফেভারিট একজন মানুষ ছিল, তার জন্য তাকে কারাদণ্ড দেওয়া হয়, কিন্তু কিছু সপ্তাহের মধ্যে সে কারাগার থেকে বেরিয়ে আসে। পল বারাস নামে একজন ব্যক্তি যে ওই আন্দোলনটিকে লিড দিচ্ছিল, সে নেপোলিয়নকে অনেক আগে থেকে চিনত। সে ইচ্ছা করে নেপোলিয়নকে কারাগার থেকে বের করে নিয়ে আসে এবং পরবর্তীতে নেপোলিয়নকে অনেক আন্দোলন দমানোর কাজে ব্যবহার করা হয়। একবার পল বারাস নেপোলিয়নকে একটি আন্দোলন দমানোর কাজে পাঠায় এবং সে মাত্র 2 ঘন্টার মধ্যেই সেই আন্দোলনকে পুরোপুরি শেষ করে দেয় এবং এই জিনিসটা দেখার পর পল বারাস নেপোলিয়নকে জেনারেল পদে নিযুক্ত করেন। 1798 সালে নেপোলিয়নকে ব্রিটিশদের একটি আইল্যান্ডে আক্রমণ করার জন্য বলা হয়, কিন্তু নেপোলিয়ন সরাসরি মানা করে দেয় এবং নেপোলিয়ন বলে যে ব্রিটিশ নেভি আমাদের চেয়ে অনেক বেশি স্ট্রং, আমরা যদি এই মুহূর্তে ব্রিটিশদের কোনো আইল্যান্ডে আক্রমণ করি তবে আমাদের জেতার সম্ভাবনা অনেক কম। নেপোলিয়ন বলে যে যদি আমরা কোনোভাবে ইজিপ্ট আক্রমণ করে দখল করতে পারি তবে ব্রিটিশদের ইন্ডিয়া যাওয়ার পথ বন্ধ করে দিতে পারবো। এই পরিকল্পনা অনুযায়ী নেপোলিয়ন 40,000 সেনা এবং 160 জন আর্টিস্ট এবং সায়েন্টিস্টদের নিয়ে রওনা হয় ইজিপ্টের দিকে। সেখানে পৌঁছানোর পর নেপোলিয়ন অটোম্যান আর্মি এবং সেখানকার লোকাল রাজাদের পরাজিত করে সম্পূর্ণ ইজিপ্ট দখল করে ফেলে।
কিন্তু মাত্র কিছু সপ্তাহ পর ব্রিটিশ নেভি ইজিপ্টে আক্রমণ করে। সেখানে নেপোলিয়নের সেনাদের সাথে অনেক যুদ্ধ হয় এবং নেপোলিয়ন সেখান থেকে পালিয়ে ফ্রান্সে চলে আসে। কিন্তু অবাক করা বিষয়টি হলো, যখন নেপোলিয়ন ফ্রান্সে ফিরে আসে তখন তাকে একজন হিরোর মতো স্বাগতম করা হয়, যদিও সে ব্রিটিশদের থেকে হেরে ফিরেছে। কিন্তু কেন নেপোলিয়ন ইজিপ্ট থেকে পালিয়ে আসার পরেও তাকে একজন হিরোর মতো স্বাগতম করা হলো? এর পেছনে ছিল নেপোলিয়নের ছড়ানো প্রোপাগান্ডা। সংবাদপত্র, বই, ছবি বা কবিতা সব জায়গায় নেপোলিয়নের প্রশংসা দিয়ে ভরা ছিল। সে রিয়েল লাইফে যাই করুক না কেন তাকে একজন হিরোর মতোই দেখানো হতো এবং এই সব কিছু নেপোলিয়নের কথা অনুযায়ী হচ্ছিল এবং নেপোলিয়ন এই সব কিছু করছিল ক্ষমতায় যাওয়ার জন্য। 1799 সালে সরকারের বিরুদ্ধে করাপশন নিয়ে একটি আন্দোলন শুরু হয় এবং এই আন্দোলনের ফলে সেই সরকারের পতন হয় এবং নেপোলিয়ন ফার্স্ট কাউন্সিল হিসেবে নিযুক্ত হন। এবং ফ্রান্সের মানুষের কাছে এই জিনিসটা খুব বেশি খারাপ বলে মনে হয় না, কারণ অলরেডি তারা নেপোলিয়নের প্রোপাগান্ডার জালে ফেঁসে গিয়েছিল। সাধারণ মানুষের বিশ্বাস ছিল যে নেপোলিয়ন একজন দেশপ্রেমী এবং সে যাই করবে ফ্রান্সের ভালোর জন্যই করবে এবং এই সুযোগটা নেপোলিয়ন খুব ভালোভাবে কাজে লাগায়। সে জনগণের সামনে একটি ভাষণ দেয় যেখানে নেপোলিয়ন বলে যে আপনারা কি আমাকে লাইফ টাইমের জন্য কাউন্সিল হিসেবে দেখতে চান, এবং জনগণ এই বিষয়টির উপর ভোট দেয়। এবং অবাক করা বিষয়টি হলো 99.7% মানুষ নেপোলিয়নের ফেভারে ভোট করে। 1804 সালে নেপোলিয়ন আরেকটি ভাষণে বলে যে আমাকে কি ফ্রান্সের রাজা হয়ে যাওয়া উচিত, এবং এই বিষয়টির উপর জনগণ আবার ভোট দেয়। এবং অবাক করা বিষয়টি হলো এবার 99.9% মানুষ নেপোলিয়নের ফেভারে ভোট করে এবং এর মাধ্যমে নেপোলিয়ন ফ্রান্সের ক্ষমতায় বসে। I found the crown of France in the gutter and placed it atop my own head. নেপোলিয়ন ফ্রান্সের ক্ষমতায় আসার পর সে ফ্রান্সকে সামরিক দিক দিয়ে একটি শক্তিশালী দেশে রূপান্তর করে, কিন্তু এই জিনিসটা ফ্রান্সের আশেপাশের দেশের জন্য একটি খারাপ খবর ছিল, কারণ সেই সময় ইউরোপের বেশিরভাগ দেশই শাসন করত রাজা বাদশারা। এই রাজা বাদশারা চাচ্ছিল না যে ফ্রান্সে যে গণতন্ত্র চালু হয়েছে সেটি তাদের দেশেও হোক, কিন্তু নেপোলিয়ন চাচ্ছিল যে তার দেশে যে গণতন্ত্রটি চালু হয়েছে সেটি পুরো পৃথিবীতে ছড়ানো। 1815 সাল পর্যন্ত নেপোলিয়নের সাথে আশেপাশের দেশের অনেক যুদ্ধ হয় এবং নেপোলিয়ন বেশিরভাগ যুদ্ধেই জয়লাভ করে, কিন্তু ধীরে ধীরে নেপোলিয়ন প্রায় পুরো ইউরোপই দখল করে ফেলে। নেপোলিয়ন অ্যাকচুয়ালি যে দেশ দখল করতে যেত সেখানে গিয়ে সেই দেশের মানুষকে বোঝানোর চেষ্টা করত যে আমি আপনাদের দেশকে স্বৈর শাসকের হাত থেকে রক্ষা করতে এসেছি। এর কারণে দেশের বাইরেও নেপোলিয়নের জনপ্রিয়তা অনেক বেশি বেড়ে যায়, কিন্তু ধীরে ধীরে মানুষ নেপোলিয়নের আসল উদ্দেশ্যটা বুঝতে পারে, কারণ ফ্রেঞ্চ রেভলিউশনের পর যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল ফ্রান্সে সেই অধিকারগুলো নেপোলিয়ন ধীরে ধীরে বন্ধ করা শুরু করে। নতুন অনেক আইন পাশ করা হয়, এমনকি নেপোলিয়ন পত্রপত্রিকার কন্ট্রোলও নিজের আন্ডারে নিয়ে আসে। তাছাড়া যদি কেউ নেপোলিয়নের বিপরীতে কোনো কথা বলতো তবে তাকে মেরে ফেলা হতো। এমনকি ফ্রান্সের যে ডেমোক্রেসি চালু হয়েছিল সেটি ধীরে ধীরে মুছে যাওয়া শুরু করে এবং এর পিছনের মেইন কারণটা ছিল নেপোলিয়নের ক্ষমতার প্রতি লোভ। কিন্তু তার সব বিষয় কিন্তু খারাপ ছিল না। যেমন ফ্রান্সে প্রথমবারের মতো কোনো আইন লেখা হয়েছিল, সবার সমান অধিকার নিশ্চিত করা হয়েছিল, সবাইকে ট্যাক্সের আওতায় নিয়ে আসা হয়েছিল, এমনকি সবার শিক্ষা ব্যবস্থা উন্নয়ন এবং ধর্মনিরপেক্ষতার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছিল। এর সাথে বিশুদ্ধ খাদ্য এবং পানির ব্যবস্থা করা হয়েছিল। সব মিলিয়ে নেপোলিয়ন ক্ষমতাপ্রেমী থাকলেও তার কারণে ফ্রান্স এবং ইউরোপের উন্নয়ন সাধিত হয়েছিল। অবশেষে একটি প্রশ্ন হলো যে এই নেপোলিয়নের আসলে পতনটা হয়েছিল কিভাবে। অ্যাকচুয়ালি ব্রিটেন ছিল ফ্রান্সের সবচেয়ে বড় শত্রু এবং রাশিয়া ছিল ব্রিটেনের কাছের মিত্র, এবং এর কারণেই 1812 সালে নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করে। All of Europe is uniting forces against me. কিন্তু রাশিয়ার আর্মিরা যুদ্ধে অংশগ্রহণ করতে অস্বীকার করে এবং তারা পেছনের দিকে যেতে থাকে। অন্যদিকে নেপোলিয়নের আর্মি আস্তে আস্তে মস্কো পর্যন্ত চলে আসে। তারা এসে দেখে যে সেখানে খাদ্য বা পানি কোনো কিছুই অবশিষ্ট নেই, এবং এরপরে সেখানে নেপোলিয়নের আর্মিরা 1 মাস সেখানে অপেক্ষা করে। খাদ্য পানি স্বল্পতার কারণে তারা ফ্রান্সে ব্যাক আসে।
পরের বছর অর্থাৎ 1813 সালে ইউকে, রাশিয়া, প্রাশিয়া, অস্ট্রিয়া এবং অন্যান্য দেশ একত্রে মিলে ফ্রান্সে আক্রমণ করে। এই আক্রমণের কারণে নেপোলিয়ন বাজেভাবে হেরে যায় এবং তাকে শাস্তিস্বরূপ ইলবা নামক একটি আইল্যান্ডে বনবাসে পাঠানো হয়। কিন্তু 1815 সালে নেপোলিয়ন ফ্রান্সে চলে আসে এবং পুনরায় ফ্রান্সের শাসনভার গ্রহণ করে। কিন্তু এবার মাত্র 3 মাসই সে ক্ষমতায় থাকতে পেরেছিল, কারণ ব্রিটেনের মিত্রশক্তির দেশগুলো পুনরায় ফ্রান্সে আক্রমণ করে এবং নেপোলিয়ন এই যুদ্ধেও বাজেভাবে হেরে যায় এবং এই যুদ্ধের নাম ছিল ব্যাটেল অফ ওয়াটারলু। এবং এই যুদ্ধে হারের পর নেপোলিয়নকে ফ্রান্স থেকে অনেক দূরে সেন্ট হেলেনা দ্বীপে রেখে আসা হয় এবং সেখানেই 1821 সালে তার মৃত্যু হয়।